স্টার্ট হয়েছে? শোনা যাচ্ছে? স্টার্ট। না না, রেট কমে। শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে না। ধন্যবাদ। রেড কমেন্ট শোনা যাচ্ছে তো? যারা এটা পরিচালনা করছেন। হচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন আমি থাকি সুন্দরবনে, রায়দিঘি, মণি নদীর খুব কাছে। আমার বাড়িটা 50 হাতের মধ্যেই মণি নদী। দীর্ঘদিন ধরে থাকি। গত 40 বছর ধরে সুন্দরবনে কাজ করার সুযোগ পেয়েছি। ওয়েট করে দাও। প্রান্তিক মানুষের সঙ্গেও সম্পর্ক কিছুটা হয়েছে। সেই উষ্ণতাই আমার সেই জীবনটা কাটবে। আমি সুন্দরবনের একটু প্রাক ইতিহাসটা একটু বলে রাখতে চাই। আজ থেকে প্রায় 650 বছর আগে সুন্দরবনে একটা বড় সুনামি হয়। সেই সুনামিতে সুন্দরবন বিধ্বস্ত হয়ে যায়। অতীতে সুন্দরবনে অনেক পুকুর টুকুর মাঠ কাটলে পরে দেখা যায় বহু পুরনো সমস্ত নিদর্শনগুলো পাওয়া যায়। যারা শুনছেন তাদের কাছে একটাই বলি যে আপনারা যদি কখনো রায়দিঘি আসেন, কঙ্কনদিঘি জটার দুর্গ, সেখানে একটা মন্দির দেখতে পাবেন। সেটা 11শো শতাব্দীতে হয়েছে, পাল বংশ সেন বংশের রাজত্বকালে। এই 650 বছর আগে যে বিধ্বংসী সুনামি হয়, এবার তাতে সুন্দরবন ধ্বংস হয়ে যায়। আবার আস্তে আস্তে সুন্দরবনের পলি জমতে থাকে, নতুন নতুন দ্বীপ তৈরি হয়। ইংরেজরা প্রায় 250-300 বছর আগে, হ্যাঁ 250 বছর থেকে 300 বছর হবে, ইংরেজরা সাঁওতাল পরগনা থেকে আদিবাসীদের নিয়ে এসে হচ্ছে শোনা যাচ্ছে? হ্যাঁ। ওরা বলছে বলছি। বলে পড়ে গেছে, বলতে থাকো। শোনা যাচ্ছে তো? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে। বুঝছে? ইংরেজরা এটা জোরে প্রায় 300 বছর আগে, 300-350 আগে, জোরে বলি। সাঁওতাল পরগনা থেকে আদিবাসীদের নিয়ে আসে। এদের দিয়ে কোমরে দড়ি বেঁধে বাঘ, কুমির, সাপ, এই জঙ্গল হাসিল হয়। ইংরেজরা এখানে জমিদারি পত্তন ব্যবস্থা, লাট ব্যবস্থা চালু করে। সুন্দরবনের এক প্রান্তে দেখবেন আপনারা সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সব মেদিনীপুরের মানুষ এই লাটদারি জমিদারি ব্যবস্থা চালু করে। আর এই আদিবাসী যারা বাঁধ বাঁধলো, মাটির বাঁধ, তারা নদীর পাড়ে বসতি। দর্শকবৃন্দ, একটু পুরনো ইতিহাস আপনাদের কাছে রাখতে চাই। সুন্দরবনের আইল্যান্ড, দ্বীপ, সুন্দরবনকে আমরা বলি ইম্যাচিওর আইল্যান্ড। 10 মাস 10 দিনে সন্তান হলে পরে সেই সন্তান পুষ্ট হয়। এই সুন্দরবনের দ্বীপগুলো হচ্ছে ইম্যাচিওর আইল্যান্ড। 7 মাস 8 মাসের সন্তান যদি ভূমিষ্ঠ হয় সেরকম। আলগা মাটির বাদ দিয়ে সুন্দরবনের এই দ্বীপগুলো তৈরি হয়। আলগা মাটির বাঁধ। সুন্দরবনের মানুষ
রাতে যখন ঘুমোয়, যখন জোয়ার আসে, জলের নিচে তাদের বসতি, চাষের জল। সুন্দরবনে জোয়ার ভাটার জল 12 থেকে 14 ফুট, কোনো কোনো সময় 16 ফুট ওঠানামা করে। জোয়ার আর ভাটা। সুন্দরবনের এরিয়া 6,930 স্কোয়ার কিলোমিটার। 9,000। 6,930 স্কোয়ার কিলোমিটার। 9,000। 9,000। সরি, আমি ভুল বললাম, 9,630 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে 4,472 স্কোয়ার কিলোমিটার এখানেই বসতি। সুন্দরবনের নদী বাঁধ হয়েছে 3,500 কিলোমিটার। বেশিরভাগই মাটির বাঁধ। সুন্দরবনে ঝড় প্রবণিত এলাকা, অনেক ঝড়ের মুখোমুখি আমরা হয়েছি। জুড়ে বলো। অনেক ঝড়ের মুখোমুখি হয়েছি। আর আমার ব্যক্তিগত জীবনের সুযোগ ঘটেছিল আন্দামানের সুনামিতে। আমার স্নেহের মন্ত্রীবর গৌতম দেব আমাকে 1 মাস আন্দামানে পাঠিয়েছিল। আর সুন্দরবনের আয়লার সময় আমি 1 মাস নদীতে ছিলাম। দর্শকবৃন্দ, সুধীবৃন্দ, আয়লাতে 1000 কিলোমিটার নদী বাঁধ ভেঙেছিল, আর আমফাতে নদী বাঁধ ভেঙেছে মাত্র 35 থেকে 40 কিলোমিটার। আয়লাতে 6-7 দিন ধরে এক নাগারে বৃষ্টি। ব্যাপক অংশে সুন্দরবন কিন্তু জলের তলায় ছিল। ক্ষেত, পুকুর এবং টিউবওয়েলের জল সব লবণাক্ত হয়। আয়লাতে আমরা যখন সরকারে ছিলাম, আমি 1 মাস নদীতে, জনগণের অংশগ্রহণ, সরকারের পার্টিসিপেশন সব নিয়ে আমরা মোকাবেলা করেছিলাম। আর এই 35 থেকে 40 কিলোমিটার বাঁধ ভাঙল, এইটা মোকাবেলা করতে পারছে না আমাদের সরকার। আয়লা ঝড়ে আমাদের ঝড়ের গতিবেগ ছিল 140 থেকে 150 কিলোমিটার। নদী বাঁধ ভেঙেছিল, আমি বারবার বলছি, 1000 কিলোমিটার। আমফানে ঝড়ের গতিবেগ ছিল 180 থেকে 190 কিলোমিটার। যদি বলেন আয়লাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এর প্রায় 100 গুণ। কিন্তু আমফানের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ঝড়ের গতিবেগের তীব্রতা। অসংখ্য বাড়িঘর, টিন, অ্যাসবেস্টাস, খড়ের ঘর, কম বেশি 80% মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সুন্দরবন একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচল। আমার নিজের ধারণা, যারা বিদ্বজন, যারা পরিবেশবিদ একটু ভালো, সুন্দরবনে এই আমফান 180 থেকে 190 কিলোমিটার।
যদি ভরা কোটালে এই ঝড়টা বইতো, জোয়ারে জলটা কিন্তু 14 থেকে 16 ফুট উঁচুতে ওঠে। সমুদ্র বড় কাছে, এই জল আছড়ে পড়ত কলকাতার সন্নিকটবর্তী সমস্ত এলাকায়। অর্থাৎ 14 থেকে 16 ফুট জোয়ারের সময় যদি এই ঝড়টা হতো, আমরা অল্পের জন্য বেঁচে গেলাম। কেউ আল্লাহ, কেউ ভগবানের হয়তো বিশ্বাস করতে পারেন। আমি বলি প্রকৃতির কাছে বড় আমরা ঋণী। হ্যাঁ, প্রকৃতির কাছে ঋণী। ঝড়ের সময় আমি সুন্দরবন রায়দিঘিতে আমার বাড়ি, নদীর পাশে মণি নদী। প্রত্যক্ষ অভিজ্ঞতা বিবরণ আমি দিতে চাই না। একটা মর্মান্তিক দৃশ্য আমি সব দেখেছি। কখনো যদি লেখার সুযোগ হয় আমি দেব। আমার বাড়ির সামনে আমার স্ত্রীর নামে একটা স্কুল, 500-600 লোক। ঝড় বাড়ছে বেলা দুটোর সময় কিন্তু আমফান। বেলা 2টোর সময় ছিল ভাটা। ভাটাতে 14 ফুট জল নিচে থাকে কিন্তু ভাটাতে, আবার জোয়ারে কিন্তু সেই 14 ফুট জল ওঠে। দর্শক কিন্তু ভাবতে পারেন, বেলা 2টোর সময় আমফান, তখন একেবারে ভাটা, চরম ভাটা। ঝড়টা যখন বয় তখন ছিল পূব দক্ষিণের হাওয়া। সুন্দরবনের ভয়ঙ্কর বিপদ হয় পূবের হাওয়া। আমফানে পূব দক্ষিণের হাওয়াটা। এক বাঁচলাম ভাটাতে, আমফান 180-90 কিলোমিটার বেগ, 14 ফুট জলটা নিচে নদীর ভাটায়। আর বাঁচলাম কেন জানেন? যখন ভরা কোটাল, একেবারে ভরা কোটাল, সেদিন অমাবস্যা, রাত 8টায়। এই ভরা কোটালে যদি ঝড় থাকতো, তাহলে 14 থেকে 16 ফুট জল কিন্তু বাড়ত। যে প্রকৃতির দান বললাম, অকৃপণ ঋণী। ঠিক 7:30 নাগাদ পূব দক্ষিণের হাওয়াটা চলে গেল একেবারে পশ্চিম দিকে। বাঁচল সুন্দরবন, নাহলে ভয়ঙ্কর অবস্থার আমরা মুখোমুখি হতাম। আমি আমফানের আগে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছিলাম। এই আমার চিঠি। আমি করোনা নিয়েও মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলাম। আমার সীমিত বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা, কিন্তু সুন্দরবনের অভিজ্ঞতাটা একটু সঞ্চয় করতে পেরেছি দীর্ঘদিন এখানে থাকার কাজের সুযোগে। আর আয়লার অভিজ্ঞতা, আন্দামানের সুনামির অভিজ্ঞতা। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছিলাম ঝড় এলে কি করতে হবে, আগে কি করতে হবে, ঝড় হয়ে যাওয়ার পরে কি কাজ করতে হবে। আমি ব্যথিত। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি একথাও বলেছিলাম, এই বিপদের সময় আমি সরকারের পাশে দাঁড়াতে চাই। চিঠির উত্তর তিনি দিলেন না, প্রাপ্তি সংবাদটুকু দিলেন না। এইটুকু সৌজন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পেতে পারি না। আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, আমার সুযোগ ঘটেছিল বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে কথা বলার, আলাপ করার সুযোগ।
আমার সুযোগ ঘটেছিল প্রফুল্লচন্দ্র সেনের সান্নিধ্য পাবার। এ এক ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী। আমি এই আলোচনার বেশি যাচ্ছি না। সুন্দরবনবাসী, পশ্চিমবঙ্গবাসী সবার কাছে আমার এই বার্তা দিতে চাই, আয়লায় যখন সুন্দরবনের বাঁধ 1000 কিলোমিটার বাঁধ ভাঙল, কেন্দ্রীয় সমীক্ষক দল এসেছিল, রাজ্যের প্রযুক্তিবিদ দল ছিল। তখন কেন্দ্রীয় সরকারের সমীক্ষক দল, রাজ্যের প্রযুক্তিবিদ 1000 কিলোমিটার যে বাঁধ ভেঙেছে তার মধ্যে 777 কিলোমিটার তারা আইডেন্টিফাই করল। এই 777 কিলোমিটার নদী বাঁধ কংক্রিট এবং ব্লক পিচিং হবে। কেন্দ্রীয় সরকার 5032 কোটি টাকা মঞ্জুর করল। 75 কেন্দ্রীয় সরকার দেবে, রাজ্য সরকার দেবে 25। 2010 সালে এই মঞ্জুর হয়। কয়েক মাস জমি অধিগ্রহণ এই কাজগুলো বামফ্রন্ট করেছে, কাজও শুরু করেছে। তারপর 2011-তে নতুন সরকার এলো। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সুন্দরবনবাসী, বাংলার মানুষ আপনার কাছে জানতে চাইছে 5032 কোটি টাকা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করল। এই প্রকল্প রূপায়িত করার জন্য, বাস্তবায়িত করার জন্য সময় দেওয়া হয়েছিল 4 বছর, 5032 কোটি টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নানা রকম কথা বলেন, দেনার দায় আপনি তুলছেন। আপনার কতদিন আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনি জবাব দিন। 5032 কোটি টাকা, আনুমানিক প্রায় 4000 কোটি টাকা ফেরত গেল। কে জবাব দেবে? আর আয়লার সময় তো আপনার এমপি জাটুয়া তো চিঠি দিয়ে বসলেন রাজ্য সরকারকে টাকা যাতে না দেওয়া হয়। আপনি তো সরকারে এলেন 2011-তে, 4 বছর সময় পেলেন। আজ এই সুন্দরবনের মানুষ এই বিপদের মধ্যে পড়তো। যে 777 কিলোমিটার চিহ্নিত হয়েছিল, আইডেন্টিফাই, সেই বাঁধগুলি ভেঙেছে বেশি। মোল্লাকালী, রাঙাবেলিয়া, পাখিরালয়, মাতলার দেউলবাড়ি, মইপিটের ভুবনেশ্বরী, রামগঙ্গা, রায়দিঘির কৈলাসনগর, নারায়ণপুর, এগুলো তো আইডেন্টিফাইড। ওই 777 কিলোমিটার মধ্যে এগুলো কংক্রিটের। সেটাকে ফেরত গেল কেন? এই 5032 কোটি টাকার মধ্যে আনুমানিক 4000 কোটি টাকা ফেরত গেল। কে জবাব দেবে? প্রায় 90 জন মারা গেল আমফানে, সুন্দরবনেও মারা গেছে। 80 বাড়ি ক্ষতিগ্রস্ত, কে দায়ী? আর বাঁধ ভাঙা জলস্রোত, হাজার হাজার বিঘা জমি লবণাক্ত, মানুষের পুকুরগুলো লবণাক্ত।
এ টাকা ফেরত গেল কেন, কৈফিয়ত আপনাকে দিতে হবে। সুন্দরবনবাসী, তোমরা এই জবাব চাও। আমি জানি মুখ্যমন্ত্রী জবাব দেবেন না, কিন্তু বাংলার মানুষ আজ হোক কাল হোক সুন্দরবনের মানুষের জবাব কিন্তু নেবে কড়ায় গন্ডায়। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাইছি, আচ্ছা যা হবার তো হয়েছে, এখন তো মানুষকে বাঁচাতে হবে। সকাল বিকেল, আমি তো যদি বলেন একেবারে মৌসুমী থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ, রামগঙ্গা, পাথর প্রতিমা, জি প্লট, একেবারে রাঙাবেলিয়া, পাখিরালয়, মইপীর, ভুবনেশ্বরী, যেখানেই বাদ ভেঙেছে সেখানে আমি আর কিছু না পারি একটু সমবেদনা জানাবার জন্য গেছি। হয়তো সামান্য কিছু ত্রাণ, একটা ত্রিপলের কান্না। ৭৩ বছর দেশটা স্বাধীন, মানুষ কি একটা ত্রিপল পেতে পারে না? ভূপেন হাজারিকা বেঁচে থাকলে বোধ এই গানটাই গাইতেন, মানুষ একটা ত্রিপল কি পেতে পারে না হে বন্ধু। লম্বা চড়া কথা মুখ্যমন্ত্রী। অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদেরও সংগঠন, প্রতিবন্ধী সংগঠন, মানুষ উদার হস্তে সাহায্য করেছে। আচ্ছা, রেশন করোনা হোক আমফান হোক, এই সময় রেশন দেবার কথা কার কত? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি। রাজ্য সরকারের দেবার কথা 5 কেজি চাল, 3 কেজি আটা গম। বাংলার মানুষ আপনি পাচ্ছেন আপনারা 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 3 কেজি গম, 10 কেজি চাল। বাংলার মানুষ পাচ্ছে না। আপনার খাদ্যমন্ত্রী কি বললেন? কেন্দ্রীয় সরকারের চাল আমাদের দরকার নেই, আমাদের বর্ধমানের চাল, ধানকল, তাই দিয়ে আমরা রেশন দিতে পারবো। চান প্রতিটি রেশন দোকানে। এফসিআইয়ের গোডাউনের মাল, এফসিআইয়ের বস্তা, এত লম্বা চড়া কথা কিসের? এফসিআইয়ের চাল মানে তো কেন্দ্রীয় সরকারের চাল। কেন্দ্রের টাকাটাও দেশের মানুষের ট্যাক্সের টাকা, রাজ্যের টাকাটাও রাজস্ব যা আদায় দেশের মানুষ ট্যাক্সের টাকা। গরিব দেয় ট্যাক্স বেশি, জামা কাপড়, পোশাক, পরিচ্ছদ, ওষুধপত্র গরিব বেশি কিনে, লুকোনো ট্যাক্স। মোদিরও পৈতৃক সম্পত্তি না, মাননীয় মুখ্যমন্ত্রী আমি করেন, আপনারও পৈতৃক সম্পত্তি না। আমরা বামফ্রন্ট আমলে সুন্দরবনে 38টা ব্রিজ করতে পেরেছি, একটা ব্রিজ করতে পারিনি। তা চাল কোথায় গেল? শোন, কে জবাব? এখন কি করব? বাদ মারতেই হবে। আমরা জনসাধারণের অংশগ্রহণের ভেতর দিয়ে 37টা বাঁধ বেঁধেছি। হ্যাঁ, ইরিগেশন এখন কাজ শুরু করেছে, দেরি হয়ে গেল। সুন্দরবনে বাঁধ বাঁধার সময় একটা কোটাল থেকে আর একটা কোটাল মাত্র 12 দিন পাওয়া যায়। একটা কোটাল অতিক্রান্ত আর একটা কোটাল আসে। আচ্ছা, চাষিতে লোনা জল, পুকুরে লোনা জল যদি ডিওয়াটারি না করা যায়, চাষের জমিতে লোনা জল যদি দীর্ঘদিন থাকে,
সিমেন্টেড হয়ে যাবে, 5-6 ইঞ্চির গভীর নিচে যাবে, মাটি হবে লবণাক্ত, জমি হবে বন্ধা। আপনার চিঠিতেও বলেছিলাম ডিওয়াটারিং স্টার্ট করুন। সুন্দরবনের মানুষ চাষ আর মাছ এর উপরই নির্ভরশীল। আমরা আয়লার সময় ডিওয়াটারিং করেছিলাম। এখন যদি ডিওয়াটারিং হয়, দিয়ে জল বেরিয়ে যাবে ভাটার সময়। আর আষাঢ় শ্রাবণের যে ভারী বৃষ্টি, লবণাক্ত জল ভাটার সময় সুইচ দিয়ে বেরিয়ে গেলে লবণের ভাবটা কমে যাবে, ভাব জমিটা হবে ফার্টাইল। কার কথা শুনছেন মুখ্যমন্ত্রী? আপনাদের কথা শুনে চলছেন আপনি। আপনারা আপনাকে ডোবাবে, আপনিও ডুববেন। আমার অনুরোধ, সুন্দরবনের মানুষকে বাঁচাবার জন্য পুকুরের জলটা পাম্প করে বের করে দিই। বর্ষার মিষ্টি জল, মানুষ স্নান করবে কোথায়, বাসন মাজবে কোথায়? আর গবাদি পশু, ছাগল, এরা জল পাবে কোথায়? আয়লায় করতে পেরেছি, আপনি এই সামান্যটুকু করতে পারছেন না। অসংখ্য এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা, এরা পাশে দাঁড়িয়েছে বলে ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত পক্ষে কিছু ত্রিপল, চাল, ডাল এটা সেটা পেয়েছে। হ্যাঁ, সরকারি ব্যবস্থা একদম ছিল না, কখনো অপ্রতুল। আপনার যারা তৃণমূলের নেতা, আপনি নিজেই বলেছেন সব কাঠমানি খাওয়ার দল। যা ত্রাণ আসছে, আপনার নিচের তলার কর্মীরা, নেতারা বাঁধভাঙা জলস্রোত কি শুধু তৃণমূল ক্ষতিগ্রস্ত? সিপিএম, বিজেপি যা করে, যে মানুষ সবাই তো ক্ষতিগ্রস্ত। এখন তো রাজনীতি করার কথা না, মানুষ মানুষ মানুষকে বাঁচাতে হবে। আপনি পারলে এই অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা যদি না পাশে এসে দাঁড়াতো, সুন্দরবনের মানুষ আরো খুব বিপদের মধ্যে পড়ত। কটা ক্যাম্প করেছেন আপনি বলুন চিকিৎসার? আমরা আয়লার সময়, এখন করোনায় আপনি বিপদগ্রস্ত ঠিক, কিন্তু আয়লার সময় আমরা গ্রামীণ ডাক্তার যারা ছিল তাদের হাতে ওষুধপত্র, স্যালাইন দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আয়লাতে একজনও আন্তরিক কলেরা মহামারীতে মারা যায়নি। আর সামান্য 40-42 কিলোমিটার, আয়লায় 1000 কিলোমিটার। এখন আপনার অসুবিধে কেন? আপনি গ্রামীণ চিকিৎসকদের ব্যবহার করছেন না। সুন্দরবনের 80% মানুষ গ্রামীণ চিকিৎসকের উপর নির্ভরশীল। সরকার একটু সাপোর্ট দিন, তাদের ওষুধপত্র এটা সেটা দিন। আপনি এক কোথাও চুন ব্লিচিং পাঠিয়েছেন সামান্য, জল পচা শুরু হয়েছে, মাছি, মশা। মানুষ বলছে ত্রিপল তো চাই, কিন্তু একটা মশারি দাও। এই স্বেচ্ছাসেবী সংস্থা এই মশারি পাঠাচ্ছে। আপনার হেলথ দল নেই। হ্যাঁ, অনেক এনজিওর কাছে আমার আবেদন, আপনারা নিশ্চয়ই দেশপ্রেমের পরীক্ষা দিয়েছেন, একটু বোধহয় ভুল হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষ, তাদের কাছে কি ত্রাণটা পৌঁছেছে? না না না। আপনারা মেইন রাস্তায় দাঁড়াচ্ছেন, লোক লাইন দিয়ে দাঁড়াচ্ছে,
কে ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত না বিচার করা আপনাদের পক্ষে সম্ভব না। একটুখানি বোঝাপড়ার ভেতর দিয়ে, হ্যাঁ সরকারও যে যে এলাকায় ক্ষতিগ্রস্ত সেখানে দিই। হ্যাঁ, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ভেঙেছে, সবাই একটা ত্রিপল পাক, সবাই ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাক। রং দেখা যাবে না, দল দেখা যাবে না। আমার এনজিওদের কাছে অনুরোধ, একেবারে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের কাছে আপনারা পৌঁছন। গ্রামাঞ্চলে একটা অংশ সামান্য হলো, একই লোক বারবার নিচ্ছে। আমরা সংগঠন, প্রতিবন্ধী সংগঠন, আমরা মানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে 37টা বাদ বেঁধেছি। 100 টাকা চাল, ডাল, সয়াবিন তেল এইসব দিয়ে। শুধু রিলিফ নয়, মানুষ শ্রমের বিনিময়ে মর্যাদা সহকারে বেঁচে থাকতে পারে, এই পন্থাই নেবেন। আয়লার সময় আমরা এই ভূমিকাই করেছিলাম। একদিকে 100 দিনের কাজ, আর সরকার যারা ছেলে মেয়ে যারা কাজ করে, চাল ডাল তেল সয়াবিন এসব তাদের পৌঁছে দিয়েছি। মানুষ আনন্দে কাজ করেছে। শুধু প্রশাসন একা পারবে না, জনগণের অংশগ্রহণটাও সুনিশ্চিত করতে হবে। আমাদের স্লোগান ছিল, আমাদের নদী বাঁধ আমরাই বাঁধব। সেই ক্যাসেট এখনো আছে। সৌমিত্র চ্যাটার্জি, তরুণ চক্রবর্তী, আরো অনেক শিল্পীদের গান, নবাবুদ্দিন রায়দের গান, উদ্বুদ্ধ করে, মোটিভেট করে মানুষকে। আচ্ছা মুখ্যমন্ত্রী, এই চালটা দিত। আমার হাতে দেখছেন চালটা খুব উৎকৃষ্ট মানের এফসিআই চাল। 5 দিন আগে আমি নদীবাঁধ দেখতে যাচ্ছিলাম কঙ্কন দিঘিতে। দেখি রাস্তার উপরে একটা ডিলার, 500-700 ছেলে মেয়ে চিৎকার, 2টো ভ্যান, 20 কুইন্টাল চাল দিনের বেলা পাচার হচ্ছে। উৎকৃষ্ট চাল। আমি গাড়ি থেকে নেমে দেখলাম উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরেছে। আমি উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার অনুরোধ করলাম, তোমরা প্রশাসনকে সাহায্য করো। পুলিশ ভ্যান নিয়ে গেল থানায়, ডিলারকেও গ্রেপ্তার করলো। হ্যাঁ, ডিলারের নম্বর হচ্ছে 37, নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ। আমি পুলিশকে সাহায্য করলাম, প্রশাসনকে উত্তেজিত জনতার থেকে উদ্ধার করলাম। একই প্রহসন। রাত্রিবেলায় সেই ডিলার থানা থেকে ছেড়ে দেওয়া হলো। গ্রামের জনগণ দরখাস্ত করেছে, গণদরখাস্ত। থানার ওসি আর ফুড ইন্সপেক্টর, উৎকৃষ্ট মানের চাল। ফুড ইন্সপেক্টর বললেন, না এই চালটা নিকৃষ্ট মানের। আমি চালের স্যাম্পলটা নিয়ে এসেছি। রাত্রিবেলা ছেড়ে দিলেন। বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা এফসিআর চাল। আপনার প্রশাসন নির্বিকার। আমি এসপিকে টেলিফোন করলাম, উচ্চ পর্যায়ে তদন্ত হোক। এসপি টেলিফোনে আমার সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। আর থানার ওসি বলছে, ইন্সপেক্টর লিখে দিয়েছে এটা
খাওয়ার অযোগ্য, ফেরত যাচ্ছে। আগের দিন ইন্সপেক্টর বললো না এটা ভালো চাল, এক রাতের মধ্যেই হয়ে গেল এটা খারাপ চাল। আমি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ডিএমকে পাঠিয়েছি, থানায় এখনো চালটা রয়েছে। এই চাল চোরদের প্রশ্রয় দেবেন? আমি শুনেছি এই চাল চোর নাকি আবার বিজেপির নেতা। কি লেনদেন হয়েছে? এই তো চলছে গ্রাম বাংলায়, একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি। জানি না এই চাল চোরদের কি অবস্থাটা হবে। আমি এখন যে কাজ করার কথা বলছি, সুন্দরবনকে বাঁচাতে হলে নদীবাঁধ কংক্রিট চাই 777 কিলোমিটার। আমার আর একটা সাজেশন, জানি কেউ কেউ গ্রহণ করবে না, সুন্দরবনকে বেড়াতে আসেন আপনারা, ভালো লাগে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চান আপনারা, হরিণ দেখতে আসেন, সুন্দরবনের মানুষকে ভালোবাসবেন না? সরকার, কেন্দ্রীয় সরকার সুন্দরবন থেকে কত লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেন। গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, সামুদ্রিক মাছ, পমফ্রেট থেকে শুরু করে অন্য মাছ। এখানে বাগদা, গলদা, পমফ্রেট, ইলিশ, প্রধানত বাগদা আর কাঁকড়া। কাঁকড়া তো 1000 টাকা কেজি, সব তো বিদেশে যায়। কয়েক লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করেন। কয়েক লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেন কেন্দ্রীয় সরকার। এটা ইন্টারন্যাশনাল হেরিটেজ, এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। আমি গতকালই মর্মান্তিক মাতলা নদীর পাশে দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েত, দেবীপুর গ্রাম, সবাই কাঁকড়া ধরে। গতকাল সকালবেলা সংবাদ পেলাম কাজ নেই, পাশের জঙ্গল, কাঁকড়া ধরতে যায়। বাঘের আক্রমণে সে মারা যায়, তার দেহটা তার সাথীরা আনতে পেরেছে। 35 বছর বয়স। তিনটে শিশু সন্তান, বয়স তো 34 বছর। ওই বাড়িতে গিয়ে কাল বৃষ্টির মধ্যে যখন হাজির হলাম, আমার চোখেও তখন জল। কি হবে এদের? রাজ্য সরকার ঘটনা দিতে আসতে পারলেন না। আমরা হয়তো কিছু সাহায্য করেছি, আমরা হয়তো আমাদের সংগঠন থেকে মাসে 1000 টাকা করে পাঠাতে পারি, এই দিয়ে সংসার চলবে। বিধবা মেয়েটাকে একটা আইসিডিএস এর কাজ দিতে পারেন না মুখ্যমন্ত্রী? আমি নাকি মানব প্রেমিক। তিনটে ছাত্র মারা গেল জানেন, একটা জি প্লট, ক্লাস 8-9 ছেলে, নামটা কি রে, কাগজটা বলতো, যাই আপনার নাম তো মনে নেই। আমি জি প্লটে যাই, জানেন জি প্লট কিন্তু ক্ষতিগ্রস্ত তেমন হয়নি, বাড়িঘর ভেঙেছে, গাছপালা ভেঙেছে। রাত 8টার সময় প্রাকৃতিক তাড়নায় সে বাইরে যায়, একটা টিন উড়ে তার গলাটা কেটে নিয়ে চলে যায়।
আমার বাড়ির কাছেই আম পাওয়ার পরের দিন 21 তারিখ মাথার উপরে কোনো চাল অ্যাসবেস্টাস উড়ে গেছে। ক্লাস 9-এর ছাত্র, বজ্রাঘাতে মৃত্যু, লালপুর গ্রাম পঞ্চায়েত, ক্লাস 9-এর ছাত্র। জীবন্ত তারে, অর্থাৎ রাস্তার উপরে তার রয়েছে, জীবন্ত তার, বাড়ি থেকে বেরিয়েছে, তার বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেল। কে দায়ী? বিদ্যুৎ দপ্তরের গাফিলতি। গ্রামের লোকজন, ওর বাবা বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানাতে গেছে, অভিযোগটা নিলেন না। হায় মুখ্যমন্ত্রী, আপনি মানব দরদি। আমি করণীয় কাজের কথা বলছিলাম। বাঁধ বাঁধা হোক, কংক্রিট হোক, ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। যদি সুন্দরবনকে বাঁচাতে হয়, 3টে ডিফেন্স দিতে হবে। নদীর দিকে ডিফেন্স, ম্যানগ্রোভ, 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 ম্যানগ্রোভ। মা যেমন তার সন্তানকে কোলে আগলে রাখে না, সুন্দরবনবাসী না, কলকাতার মানুষ যারা এই সুন্দরবনের ম্যানগ্রোভ, মায়ের কোলের ভূমিকা পালন করে। নদীবাদের দিকে ম্যানগ্রোভ। সুন্দরবনবাসী তাদের কাছে আবেদন, অভাব আছে, অনটন আছে, ম্যানগ্রোভ দয়া করে কাটবেন না। নিজেদের সর্বনাশ নিজেরা করবেন না। বন দপ্তর এই কাজে উদ্যোগ নেই। বনমন্ত্রী মাঝে মাঝে ঘুরে যান, ওই দিয়ে সুন্দরবনকে ভালোবাসা যায় না। ফার্স্ট ডিফেন্স হচ্ছে ম্যানগ্রোভ, সেকেন্ড ডিফেন্স হচ্ছে কংক্রিটের বাঁধ। আর চাষের জমির দিকে যে খেজুর গাছ, তাল গাছ লাগাতে হবে অসংখ্য। ঝড়কে করোনা বলুন, রামফান বলুন, আমি ভাবি মাঝে মাঝে এই মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলুন, সবাই না, বড় অংশ একেবারে স্থাবকতা। এই প্রিন্ট মিডিয়া বেশিরভাগ, আর ইলেকট্রনিক মিডিয়া যাকে বলি আমরা, টিভি, স্থাবকতা করে চলছেন আপনারা। এই অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা, বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় একদিন ও এক মুহূর্তের জন্য। আপনাদের টিভির পর্দায় আর খবরের কাগজের পাতায় কিন্তু একটু লেখা হয় না। এখন তো কাজ নেই। এদিকে পরিযায়ী শ্রমিকরা এসছেন, মাইগ্রেটেড লেবার যাতে বলে। কেন মাইগ্রেটেড লেবার বলছি আমরা? একটু সম্বোধন করতে পারি না? এরা অতিথি শ্রমিক। এই শব্দটা ব্যবহার করতে কোনো খরচা হবে নাকি? হ্যাকার আর বিজয়ন বলেছে মুখ্যমন্ত্রী। না, এরা পরিযায়ী শ্রমিক না। আমার রাজ্যে শ্রম দিয়ে তারা সম্পদ তৈরি করছে। এরা আমার অতিথি শ্রমিক। যারা ট্রেড ইউনিয়ন করেন তাদের কাছে অনুরোধ, দয়া করে পরিযায়ী শ্রমিক বলবেন না, এরা অতিথি শ্রমিক বলুন। সম্বোধনে একটু মর্যাদা পাক। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে তো কাজ পাবে না, বেকার ছাঁটাই হবে। সুন্দরবনে কি হবে? 100 দিনের কাজ কোথায় চালু হয়েছে বলুন? সামান্য মাটি কাটা হয় জেসিবি মেশিনে, আর জব কার্ড নিয়ে ভাগাভাগি হয়। এই তো গোটা পশ্চিমবাংলার ইতিহাস। মুখ্যমন্ত্রী জানেন না সব? আমি এক কথা বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি ব্যর্থ। শুধু আমি 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 আমি, আপনি দাম্ভিক, আপনি অহংকারী। কোথায় ধৈর্যের পরিচয় দেবেন?
সংবেদনশীল হবেন, সবাইকে নিয়ে চলবেন। আপনি অহংকারী, দাম্ভিক, একটু বিনয়ী হন, সবাইকে নিয়ে চলুন। কি সব বাজে বাজে কথা বলছেন? আমার গলা কেটে নিন। আরে আপনার গলা কাটলে পরে সে তো ফাঁসির আসামি, জেলে যাবে। আপনার গলা কাটলে কি সমাধান হবে? না পারেন তো ছেড়ে দিন। আর খালি শুধু এইসি ওইসি এইসি করে চালাচ্ছে। এখন কোলবালিশ করুন একটা, গ্রামে কোলবালিশ নেই। আপনি সাইকেল দিয়েছেন সবুজ সাথী, আপনি নাকি করেছেন? আপনি নির্লজ্জ, বেহায়া, সত্যকে অস্বীকার করেন। সুন্দরবন দপ্তর অনগ্রসর শ্রেণীর দপ্তর, বামফ্রন্ট থাকাকালীন গ্রামেতে সাইকেল দেওয়ার কাজটা শুরু করে। নকল আপনি করেছেন। আমি কথা আর বেশি বাড়াতে চাইছি না, অনেকক্ষণ হয়ে গেল। হয়তো একটু আবেগ, ইমোশন ইজ কজ। কলকাতা শহরে বসে এই ইমোশন আসবে না। সকাল থেকে রাত পর্যন্ত যখন অসংখ্য গরিব দেখি, মানুষের চোখের জল দেখি, একটা ত্রিপল একটা ত্রিপল। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন, আপনি করোনা মোকাবেলা করতে পারছেন না, আমফান মোকাবেলা করতে পারছেন না। আপনি বাংলার সর্বনাশ করছেন। আপনি সর্বনাশী। সিঙ্গুরের টাটাকে তারা দেন। আর কি করলেন জানেন? আপনি সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি বাংলার যুবক, বাংলার নতুন প্রজন্ম মদ মাংস টাকা দিয়ে তাদের নীতি নৈতিকতা মূল্যবোধকে ধ্বংস করেছেন। সবচেয়ে বড় ক্ষতি আপনি করেছেন। হাজার হাজার মদের দোকান, আর মদ মাংস টাকা বেকার যুবক, তাদের নীতি নৈতিকতা মূল্যবোধকে ধ্বংস করেছে। আপনি তাকান গোটা পৃথিবীতে, কোনো ধনতান্ত্রিক দেশ করোনাকে সেইভাবে মোকাবেলা করতে পারছে না, ব্যর্থ। দাঁড়িয়ে আছে চীন, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, সমাজতান্ত্রিক দেশ। তাকিয়ে দেখুন কিউবার দিকে, হাজার হাজার বিপ্লবী দেশপ্রেমিক ডাক্তার, চিকিৎসক কিউবা থেকে যাচ্ছে পৃথিবীকে বাঁচাবার জন্য, পৃথিবীর মানুষকে। আপনি তাকিয়ে দেখছেন না? ভারতবর্ষে এত রাজ্য, কেরালা, মুখ্যমন্ত্রী বিজয়ন মানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে, মানুষের সচেতনতার মধ্য দিয়ে কিভাবে করোনা মোকাবেলা করছে। বামপন্থীরাই একমাত্র বিকল্প, না তৃণমূল না বিজেপি। যারা দেশপ্রেমী মানুষ, নতুন প্রজন্ম, আজ এই সংকটময় মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসো, তোমরা রাস্তায় নামো, মানুষকে বাঁচাও, দেশকে বাঁচাও, করোনার হাত থেকে মানুষকে বাঁচাও। দুর্গত মানুষ, আমফানে তাদের পাশে। সত্যি সত্যি বিপন্ন বাংলা। রেজিস্ট্রার আলোচনার বিষয়বস্তু এটা করেছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।